নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। আপনারা নিশ্চয়ই জানেন আমি এর আগের যে ভিডিওটি দিয়েছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024-এর ট্রান্সলেশনের, সেটা বহু মানুষ ভালোবেসেছেন এবং সেখানে কমেন্ট করেও জানিয়েছেন আপনারা যে পরবর্তীকালে এই ধরনের আরও ক্লাস যেন আমি নিয়ে আসি। আপনাদের আমি যেহেতু বলেছিলাম সময় সুযোগ পেলে আবার আরেকটি ক্লাস আনবো, সেই কারণে আজকেও আমি আপনাদের জন্য আরেকটি নতুন ধরনের ক্লাস নিয়ে এসেছি। আজকে যে টপিকটির উপর আমি ক্লাস করাবো খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন। আমি যদি একটা স্টাফ রিপোর্টার হই, আমি কিভাবে একটা নিউজ পেপারের রিপোর্ট লিখব। রিপোর্ট দু ধরনের হয়, ম্যাগাজিন রিপোর্ট আর নিউজ পেপার রিপোর্ট। এর মধ্যে নিউজ পেপার রিপোর্টটি পরীক্ষায় আসে, অপশান থাকে, যে কোনো দুটোর মধ্যে একটা করতে হয়। তো এটি আসে 15 নাম্বারের। এবার 15 নাম্বারের মানে কত ওয়ার্ডের লিখতে হবে, এটা কিন্তু 2019-এর ক্লার্কশিপে স্পষ্টত মেনশন করা ছিল না। আমি বলছি, যেহেতু এখানে সময়টা খুব কম থাকে পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভে, সেই কারণে 120 থেকে 150 ওয়ার্ড এনাফ 15 নাম্বারের জন্য। কারণ ডাব্লিউবিসিএসেই যখন এডিটোরিয়াল রিপোর্ট বা ইত্যাদি প্রভৃতি লিখতে হয়, তখন সাধারণত আমরা 200 থেকে 250 শব্দের মধ্যে লিখে থাকি। তো সেই কারণে এখানে 120 থেকে 150 ওয়ার্ড এনাফ। এবং ডাব্লিউবিসিএসের সাথে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের রিপোর্টে একটি বিরাট বড় ফারাক আছে। সেই ফারাকটি কি? ডাব্লিউবিসিএসে একটু অ্যানালিটিক্যাল রিপোর্ট লিখতে দেয়, যদিও নিউজ পেপার রিপোর্ট ডাব্লিউবিসিএসে আসে না, এডিটোরিয়াল লেটার, এডিটরের কলাম ইত্যাদি প্রভৃতি আসে। কিন্তু ডাব্লিউবিসিএসের যে টপিকগুলি আসে সেগুলি একটু অ্যানালিটিক্যাল টপিক। কিন্তু আবার পিএসসি ক্লার্কশিপে আপনি যদি দেখেন যে টপিকগুলি আসে সেগুলি খুব স্টেট কাট টপিক। যেমন ফায়ার অ্যাক্সিডেন্ট আগের বছরই এসেছিল, অর্থাৎ 2019 সালে। আবার এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বা সচেতনতা ইত্যাদি সম্পর্কেও এসেছিল। সুতরাং খুব জেনারেল টপিকে, খুব কমন টপিকে এই ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে রিপোর্ট আসে। অর্থাৎ আমরা যদি ক্লাস 10-12 লেভেলের নিউজ পেপার রিপোর্ট প্র্যাকটিস করি, তাহলে খুব সহজেই আমরা লিখতে পারবো এবং এগুলো লেখা কোনো কঠিনই নয়। আপনারা এটা বুঝবেন যে এটা লেখা কঠিন নয়, সেই কারণে আমার ক্লাসটা পুরোটা দেখতে হবে। তো আমি আর বেশি কথা বলবো না, আমরা স্ক্রিনে চলে যাই। সেখানে গিয়ে আমি আজকে আপনাদের যে টপিকটি বোঝাবো সেটা ভালো করে বোঝানোর চেষ্টা করি। যে কোনো কিছু লেখার আগে আমাদের সেটা লেখার যে সঠিক নিয়ম কানুন সেগুলো জানতে হয়। আজকের ক্লাসেও আমি তো বলেইছি আপনাদেরকে নিউজ পেপার রিপোর্ট লিখে দেখাবো, এবং তার সাথে সাথে এখানেই শেষ নয়, নিউজ পেপার রিপোর্ট লেখার যে নিয়ম কানুন আছে, কোনগুলো আমরা করব, কোনগুলো আমরা করব না, এই নিউজ পেপার রিপোর্ট যখন লিখব সেই সমস্ত জিনিস নিয়েও ইন ডিটেলড আলোচনা করব। মন দিয়ে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি থেকে আপনারা দয়া করে শেখার চেষ্টা করুন। তার কারণ কখনোই এটা ভাববেন না যে স্যারের লেখা হুবহু পরীক্ষায় আসবে। যদি সেটা এসে যায় তাহলে সেটা কেবলমাত্র একটা অনভিপ্রেত ঘটনা। আমি এই ভেবে লেখাচ্ছি না যে আমার লেখাটাই আপনাদের পরীক্ষা হলে কমন আসবে। আমি এই কারণে আপনাদের এই ক্লাসগুলো দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন, আপনাদের মনে ইংরেজি সম্পর্কে যে অহেতুক ভয় আছে সেগুলো দূর করতে পারেন। তার কারণ এটা কিন্তু সামান্য একটা ক্লার্কশিপ পরীক্ষা, এটা এমন কোনো পরীক্ষা নয় যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা যার ফলে খুব কঠিন কঠিন জিনিসপত্র আসবে। এখানে সহজ জিনিস আছে এবং এই জিনিসটা আপনারা যদি কিছু নিয়ম মেনটেন করেন, একটু সাধারণ লিখতে জানেন, ভালোভাবেই লিখতে পারবেন। তো নিউজ পেপার রিপোর্ট বলতে আমরা কি বুঝি? দেখুন, নিউজ পেপার রিপোর্ট আমি প্রথমেই হেডিংয়ে দিয়ে দিয়েছি নিউজ পেপার রিপোর্ট। আমি বলেইছি যে রিপোর্ট দু ধরনের হয়, একটি হচ্ছে ম্যাগাজিন রিপোর্ট এবং অপরটি হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। তো আমাদের পরীক্ষায় সাধারণত যেটা আসে ক্লার্কশিপে সেটা হচ্ছে এই নিউজ পেপার রিপোর্ট সম্পর্কে। তো এই নিউজ পেপার রিপোর্টের টাইটেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, যেগুলো কেবলমাত্র নিউজ পেপারের জন্য এক্সক্লুসিভলি লেখা হয় বা যেগুলো কেবলমাত্র সংবাদপত্রে এক্সক্লুসিভলি পাবলিশ হয়, সেই ধরনের রিপোর্টকে আমরা নিউজ পেপার রিপোর্ট বলে থাকি। এবং আমাদের এখানে আরেকটি জিনিস জানতে হবে যে নিউজ পেপার রিপোর্টে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তো সাধারণত সেন্সিটিভ ঘটনা হয়। যেমন ওই আমি বললাম 2019-এর ক্লার্কশিপে নিউজ পেপার রিপোর্ট যেটা লিখতে দিয়েছিল সেটা ফায়ার অ্যাক্সিডেন্ট। তো এটা একটা সেন্সিটিভ ঘটনা এবং সেই কারণে আমাদের জানো আমরা একটা নিউট্রাল পার্সপেক্টিভ মেনটেন করে
লেখালেখি করি সেটা খেয়াল রাখতে হবে এবং তার সাথে অথেন্টিক ইনফরমেশন দিতে হবে। এবার অথেন্টিক ইনফরমেশন মানে কি, ধরে নিন আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ইনফরমেশন দিচ্ছেন, তখন আপনাকে সঠিক সোর্স উল্লেখ করতে হবে। সোর্স ছাড়া নিউজ পেপার রিপোর্টে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন দেওয়া যায় না বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড ইনফরমেশন দেওয়া যায় না। এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। এবং থার্ড পয়েন্ট হলো যে কোন ভাষা আমরা ব্যবহার করব। আমরা নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কঠিন ভাষা ব্যবহার করব নাকি সিম্পল লুসিড অর্থাৎ স্বচ্ছ ভাষা, সহজ ভাষা ব্যবহার করব। দেখুন, একটা কথা ভালো করে বুঝবেন, নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপার কারা পড়ে? সমাজের সর্বস্তরের মানুষ পড়ে। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সাধারণ জনগণ। নিউজ পেপার যারা পড়ে তাদের মধ্যে 99% হচ্ছে সাধারণ জনগণ। এটা এমন নয় যে আপনি একটা ভিডিও হলেন, আপনি চিঠি লিখছেন জয়েন্ট ভিডিওকে বা এসডিওকে, তা কিন্তু নয়। আপনার এই নিউজ পেপার যে রিপোর্টটি আপনি লিখবেন, অর্থাৎ স্টাফ রিপোর্টার হয়ে নিউজ পেপারের জন্য যে রিপোর্টটি আপনি লিখবেন, সেটা সাধারণ জনগণ বেশিরভাগ পড়বে, সেটাকে বোঝার চেষ্টা করবে। সেই কারণে সাধারণ জনগণের যেটা ভাষা, যেটা হলো সিম্পল ভাষা এবং সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড, আমরা আমাদের লেখনির মধ্যে এই দুটো পয়েন্টও খেয়াল রাখবো। অর্থাৎ আমাদের লেখনী যেন সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় এবং স্ট্রেট ফরওয়ার্ড হয়। আমরা যেন অতিরিক্ত ফ্লারিশ না করি আমাদের পয়েন্টগুলোকে, আমরা যেন কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে না দেখাই, আমাদের রিপোর্টে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে লিখি, সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত বৈশিষ্ট্য যার মধ্যে থাকে সেই ধরনের রিপোর্টগুলোকে বলা হয় সাধারণত নিউজ পেপার রিপোর্ট। নিউজ পেপার রিপোর্টে টোটাল মার্কস থাকে 15, 20 নয়, টোটাল মার্কস থাকে 15 আমাদের WBPSC ক্লার্কশিপে, এবং টোটাল ওয়ার্ড 150 থেকে 200 নয়, এটা থাকে 120 থেকে 150 এনাফ। কারণ 150 থেকে 200 প্রথম কথা ওই টাইমের মধ্যে পরীক্ষা হলে লেখা যায় না, এবং 120 থেকে 150 ওয়ার্ড একদম ঠিকঠাক। কারণ WBCS যে এডিটোরিয়াল রিপোর্ট বা এডিটোরিয়াল লেটার বা লেটার টু এডিটর ইত্যাদি প্রভৃতি লিখতে দেয়, সেগুলোর মার্কস অনেক বেশি থাকে। ওয়ার্ড লিমিট কিন্তু থাকে ম্যাক্স টু ম্যাক্স 200 ওয়ার্ড। তো সেই কারণে আমরা এখানে 120 থেকে 150 ওয়ার্ড 15 নাম্বার পাওয়ার জন্য যথাযথ, এর বেশি আমাদের লেখার প্রয়োজন নেই এবং আমরা চাইলেও লিখতে পারবো না পরীক্ষা হলে যে টাইম থাকে সেটার মধ্যে। এবার কোন কোন জিনিসগুলো আমরা মেনে চলবো রিপোর্ট রাইটিং লেখার সময় এবং কোন কোন জিনিসগুলো আমাদের ফলো করতে হবে সেগুলো একটু দেখে নিই। টেক আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইভেন্ট অ্যান্ড আউটলাইন ইউর ইনফরমেশন বিফোর রাইটিং দ্য রিপোর্ট। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই ফার্স্ট পয়েন্টটা। সেটা হচ্ছে, আপনাকে ধরুন প্রশ্নে বলেছে একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে রিপোর্ট লিখতে, তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে এটা আপনি আপনার মাথার মধ্যে একবার ভেবে নিন, এবং কোন কোন ইনফরমেশনগুলো দেবেন অ্যাক্সিডেন্টের যখন রিপোর্ট লিখতে হয়, কোন কোন ইনফরমেশন দেওয়া জরুরি। এক হচ্ছে কজন মানুষ অ্যাক্সিডেন্টে আহত হয়েছে বা মারা গেছে, এবং 2 হচ্ছে অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছে, এবং 3 হচ্ছে অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটেছে, এবং তারপর পুলিশ কি অ্যাকশন নিয়েছে। এই জিনিসগুলো হচ্ছে মেন পয়েন্ট অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখার সময়। তো এই সমস্ত তথ্য সম্পর্কে আপনি একবার মাথায় ভেবে নিন। আপনার কাছে আমি বলছি না যে কোশ্চেন পড়া মাত্রই আপনি সঙ্গে সঙ্গে লিখে দিন, একদমই তা করবেন না। আপনি একটু টাইম নিন, দরকার হলে 30 সেকেন্ড 1 মিনিট আপনি টাইম নিন যে আপনি কি লিখবেন সেটা মাথায় ভাবার জন্য। স্টার্ট ইউর রিপোর্ট অন আ ব্ল্যাঙ্ক পেজ। এটা মূলত বাড়িতে প্র্যাকটিস করার সময় করবেন। এখন যেহেতু আপনি বাড়িতে প্র্যাকটিস করবেন, প্রতি সপ্তাহে একটা করে রিপোর্ট রাইটিং, প্রতি সপ্তাহে একটা করে ট্রান্সলেশন লেখার চেষ্টা করবেন। ট্রান্সলেশন খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগের ক্লাসে বলেছি, আপনারা যারা দেখেননি ট্রান্সলেট কিভাবে করতে হয়, আপনারা ক্লাসটা দয়া করে দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তার সাথে সাথে কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দেবো সম্পূর্ণ প্লে লিস্টের ডেসক্রিপটিভের, সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো ট্রান্সলেশন আগে করে তারপর রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবেন। যখন বাড়িতে প্র্যাকটিস করবেন তখন একটা সাদা কাগজে আপনি প্রথমে রিপোর্টটা লেখার চেষ্টা করবেন, এবং ওই কাগজেই অর্থাৎ ওই পেজেই, ধরে নিন আমি একটা A4 পেপার নিলাম, পরীক্ষা হলে আমাকে একটা পেজ দিল, সেই পেজে একটা ব্ল্যাঙ্ক পেজ, সেই পেজে আমি প্রথম উপর থেকে যদি লেখাটা শুরু করি তাহলে ওই পেজেই লেখাটা শেষ করার চেষ্টা করব, আমি তার পরের পেজে যাব না। এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন যে স্টার্ট ইউর রিপোর্ট অন আ ব্ল্যাঙ্ক পেজ অ্যান্ড ট্রাই টু র্যাপ ইট আপ অন দ্যাট সেম পেজ। অর্থাৎ আমি যে পেজে লেখা শুরু করব সেই পেজেই লেখাটা শেষ করব। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে আমি বলছি, কিপ দ্য ইনফরমেশন ইন দ্য রিপোর্ট ক্লিয়ার অ্যান্ড টু দ্য পয়েন্ট। আমি আগেই বলেছি যে সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড লিখতে হবে আমাদের। তো সেই কারণে আমরা যে ইনফরমেশনগুলো রিপোর্টের মধ্যে দিচ্ছি সেগুলো যেন ক্লিয়ার হয়, সেগুলো যেন ক্ল্যারিটির অভাব না থাকে, এবং সেগুলো যেন টু দ্য পয়েন্ট হয়। আমি যেন অত্যাধিক বাড়িয়ে চাড়িয়ে কোনো ঘটনাকে না দেখাই,
অত্যাধিক আমি যেন সেই সম্পর্কে তথ্য না দিই, ইন ডিটেলড ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় না নিউজ পেপার রিপোর্টে। আপনাকে বলেনি এসে লিখুন, আপনাকে বলেছে নিউজ পেপার রিপোর্ট লিখুন এবং এর শব্দ সংখ্যা লিমিটেড এবং সাধারণ জনগণ এটা পড়বে, সেই কারণে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড টু দ্য পয়েন্ট যেন হয় এটা আমরা খেয়াল রাখবো। ভ্যালু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ ইজ দ্য কি টু অ্যান এক্সিলেন্ট রিপোর্ট। কোনো রিপোর্টের এক্সিলেন্সে কিসের উপর নির্ভর করে? কে কতটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে রিপোর্টটা লিখতে পারছে সেটার উপর নির্ভর করে, কোনো কিছুর প্রতি বায়াস হয়ে নয়। নিউট্রাল দৃষ্টিভঙ্গি থেকে, স্বচ্ছ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনি যত সহজে প্রতিবেদনটি লিখবেন তত ভালো আপনার প্রতিবেদনের মান উন্নত হবে। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে রিপোর্ট কোন টেন্সে লিখতে হয় এটা আমরা অনেকেই ভুল করি বা অনেকে এই সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই। রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে লিখবেন, রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে লিখবেন, অতীতের ঘটনা হিসাবে রিপোর্টকে লিখবেন। বারবার বলে রাখছি, কিছু কিছু জায়গায় পাস্ট টেন্স না করে প্রেজেন্ট টেন্সও করা যায়। যেমন ধরুন পুলিশ কোনো ঘটনার ইনভেস্টিগেশন করছে, আপনি তখন দিতেই পারেন দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং, দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আপনি অবশ্যই পাস্ট টেন্স দেবেন, সেখানে অ্যাক্সিডেন্টটা হয় বা কেবলমাত্র শেষ হয়েছে এরকমভাবে দেবেন না। ইউজ প্যাসিভ ভয়েস, এটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যাক্টিভ ভয়েস আমরা রিপোর্টে যত সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করব, সাধারণভাবে ব্যবহার করবই না, আমরা সাধারণভাবে প্যাসিভ ভয়েস ব্যবহার করব এবং ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করব। কারণ আমরা একটা থার্ড পার্সনের পার্সপেক্টিভ থেকে লিখছি। আমি একজন স্টাফ রিপোর্টার বা নিউজ পেপার রিপোর্টার, আমি থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি, যাদের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের পার্সপেক্টিভ থেকে আমি লিখছি না, আমি একটা তৃতীয় ব্যক্তি হয়ে লিখছি। তো সেই কারণে প্যাসিভ ভয়েস ব্যবহার করব এবং ইনডাইরেক্ট স্পিচও আমরা ব্যবহার করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে। তবে প্যাসিভ ভয়েসটা বেশি গুরুত্বপূর্ণ, এটা যেন মেনটেন হয় এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বি অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল উইথ ইউর রিপোর্ট, এবং যতটা সম্ভব ব্রিফ আকারে লেখা যায় ততটা আমরা লিখব। ট্রাই টু ফিট অল দ্য ইনফরমেশন উইদিন দ্য ওয়ার্ড লিমিট, ওয়ার্ড লিমিট মেনটেন করে লিখব। ইচ্ছা করে টেনে টেনে ওয়ার্ড লিমিট বাড়াবো না। মানে আপনারা ভাবছেন যে 15 নাম্বার, আমার কাছে যদি সময় থাকে আমি 250 ওয়ার্ডে লিখবেন না। আমি বারবার বলছি লিখবেন না। রিপোর্টের ওয়ার্ড যত বেশি হয় রিপোর্টটা দেখতে তত খাজা হয়। কি বললাম বুঝেছেন? রিপোর্টের ওয়ার্ড যত বেশি হয় রিপোর্টটা দেখতে তত খাজা হয়। তো সেই কারণে ওই ওয়ার্ড লিমিটের বাইরে গিয়ে আপনি একটা ইনফরমেশনকে বারবার রিপিট করছেন, এই ধরনের কর্ম করবেন না। আপনি ওয়ার্ড লিমিটের মধ্যে, যেটা বললাম 120 থেকে 150, এই ওয়ার্ড লিমিটের মধ্যে প্রত্যেকটা ইনফরমেশনকে ফিট করানোর চেষ্টা করবেন। অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবেন, ইওর জব ইজ টু এক্সপ্রেস দ্য ইভেন্ট নট টু ইমপ্রেস। খুব গুরুত্বপূর্ণ, সবসময় মনে রাখবেন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ইভেন্টটাকে এক্সপ্রেস করা। আপনার কাজ আপনার লেখনের মাধ্যমে কাউকে ইমপ্রেস করা নয়। তাহলে আমি আরেকবার বলে দিই কোন কোন জিনিসগুলো আমরা মেনটেন করব যখন রিপোর্ট রাইটিং আমরা লিখব। এক হচ্ছে, প্রথমে আমি প্রশ্নটা পড়ব, তারপর আমার মনের মধ্যে একটা ইনফরমেশনের আউটলাইন বানিয়ে নেব যে কোন কোন তথ্য আমি দেব, কোন কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন তথ্যগুলো না দিলেই নয়। এবং তারপর আমি যে পেজে লেখাটা শুরু করব সেই পেজেই লেখাটা শেষ করার চেষ্টা করব। ওয়ার্ড লিমিট মেনটেন করে আমি টু দ্য পয়েন্টে সমস্ত জিনিসকে ব্যাখ্যা করব। টু দ্য পয়েন্টে সমস্ত জিনিসকে ব্যাখ্যা করব বলার থেকেও ভালো, টু দ্য পয়েন্টে সমস্ত জিনিসকে আমি তুলে ধরবো, ব্যাখ্যা করব নয়, তুলে ধরবো। এবং আমি সহজ ভাষা মেনটেন করব। আমি পাস্ট টেন্সের রিপোর্টটা লিখব। আমি সাধারণত প্যাসিভ ভয়েস এবং ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করব। এবং সবশেষে মনে রাখবো যে আমার 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে রিপোর্টটাকে লিখতে হবে। সেই কারণে আমি যেন ইভেন্টটাকে এক্সপ্রেস করি, আমি কাউকে ইমপ্রেস করতে এই রিপোর্টটি লিখছি না। এবার কোন জিনিসগুলো আমরা করব না রিপোর্ট লেখার সময়, সেই জিনিসটা সম্পর্কেও আমরা দেখে নিই। এক হচ্ছে, ডু নট রিপিট ইনফরমেশন। কোনোভাবেই কোনো ক্রমেই আপনি একটা ইনফরমেশনকে বারবার রিপিট করবেন না। একটা ইনফরমেশনকে কোনোভাবে কোনো ক্রমে বারবার রিপিট করবেন না। আমি বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এই ভুলটা লক্ষ্য করি, তারা একই জিনিস 10 বার করে লেখে, ভাবে এই কারণে ওয়ার্ড লিমিট বড় হচ্ছে, আমি বেশি নাম্বার পাবো। খুব বাজে লাগে আপনার লেখাটা পড়তে, আপনি বিশ্বাস করুন, খুব বাজে লাগে আপনার লেখাটা পড়তে, মনে হয় খাতা ছুঁড়ে ফেলে দিই। সেই কারণে ইনফরমেশন সাধারণভাবে রিপিট যত কম করার চেষ্টা করবেন তত ভালো, চেষ্টা করবেনই না, বিশেষ করে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে। ওয়ান্স ইউ হ্যাভ শেয়ার সামথিং, যখন আপনি কোনো কিছু শেয়ার করেছেন, ডু নট ব্রিং ইট আপ এগেইন, দয়া করে ওটাকে আরেকবার লিখবেন না। ইফ ইউ হ্যাভ লিটিল টু সে, আপনার কাছে যদি আর বেশি কিছু বলার না থাকে, এই টপিকটা, যে টপিকটা আপনার লিখতে দিয়েছে, ধরে নিন ওটা খুব আনকমন টপিক, আপনার বেশি কিছু বলার নেই, বেশি কিছু জানা নেই ওই টপিকটা সম্পর্কে, যতটুকু জানা আছে ততটুকুর মধ্যে রিপোর্টটাকে ফিনিশ করুন। দয়া করে একই জিনিস, খুব সামান্য জিনিস ধরুন আপনার মনে আছে, সেই জিনিসগুলোকে বারবার বারবার রিপ্রেজেন্ট করবেন না। কিপ ইউর রিপোর্ট স্ট্রেট ফরওয়ার্ড, আপনার রিপোর্টটা দয়া করে স্ট্রেট ফরওয়ার্ড রাখবেন, উইদাউট অ্যাডিং মোর ইনফরমেশন। বললাম
যে একই ইনফরমেশন সম্পর্কে বেশি ডিটেলডে লিখলে রিপোর্ট ভালো হয় না। রিপোর্ট ভালো হয় যখন আপনি নেসেসারি ইনফরমেশনগুলো রিপোর্টের মধ্যে তুলে ধরেন, এক্সপ্রেস করেন কোনো ইভেন্টকে। ইন নিউজ পেপার রিপোর্টিং রিফ্রেন ফ্রম ইনসার্টিং অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশন উইদাউট সাইটিং দ্য সোর্স। ধরে নিন আপনাকে পুলিশ কর্মকর্তা কোনো কিছু জানিয়েছে, তো আপনি তখন দয়া করে লিখবেন যে পুলিশ কর্মকর্তার কাছ থেকে জানা গেছে বা পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনভাবে লিখবেন। কিন্তু কখনোই সূত্র উল্লেখ না করে আপনারা লিখবেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফরমেশনের ক্ষেত্রে আমি বলে রাখছি, সূত্র উল্লেখ না করে কখনোই লিখবেন না। অলওয়েজ অ্যাভয়েড গিভিং ডিটেল ডেসক্রিপশনস। ডিটেল ডেসক্রিপশন দেওয়া থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন, অ্যাভয়েড করবেন ইন ডিটেল লিখতে। আমি যে বললাম, ইন ডিটেল লেখার চেষ্টা করবেন না। রিপোর্ট যত ছোট হয় তত দেখতে ভালো লাগে, যত ক্রিপস হয় তত দেখতে ভালো লাগে। এই যে ইনফরমেশনের কথা আমি বললাম, এটা একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরে নিন আপনি এই অ্যাক্সিডেন্টের কোনো রিপোর্ট রাইটিং লিখছেন। সেই অ্যাক্সিডেন্টের রিপোর্ট রাইটিং যখন আপনি লিখছেন, আপনি তো ধরুন অ্যাক্সিডেন্টটা দেখেননি, আপনি শুনছেন যারা প্রত্যক্ষদর্শী অ্যাক্সিডেন্টে, তারা আপনাকে বলছে যে একটা ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল, খুব বাজেভাবে চালাচ্ছিল, একটা বাইককে ধাক্কা মেরেছে। তো তখন দয়া করে লিখবেন প্রত্যক্ষদর্শীদের অভিমত অনুযায়ী বা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই বলে দয়া করে লিখবেন। আপনি নিজে জেনেছেন এরকমভাবে লিখবেন না। আর যদি কিছু না লিখতে পারেন, দয়া করে সূত্র মারফত জানা গেছে বলে লিখবেন, তাও ভালো লাগে দেখতে। এবং সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, নেভার মেনশন ইওর পার্সোনাল ডিটেলস থ্রু আউট দ্য রিপোর্ট রাইটিং। যদিও 2019-এর ক্লার্কশিপ যে প্রশ্নটা এসেছিল, সেখানে এই সম্পর্কে কোনো কথা বলা ছিল না যে আপনি পার্সোনাল ডিটেলস দেবেন কি দেবেন না। তবে ইন জেনারেল একটা রুল মেনে চলবেন যে যতটা সম্ভব পার্সোনাল ডিটেলস আপনি না দেওয়ার চেষ্টা করবেন। যেমন কোনো জায়গার বদলে আপনি এবিসি ব্যবহার করতে পারেন, কারুর নামের বদলে আপনি XYZ ব্যবহার করতে পারেন। আপনি ধরুন কারুর নাম রমাকান্ত দাস, আপনি এক্স দাস লিখতেই পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ডিরেক্ট রমাকান্ত দাস লিখবেন না। এই জিনিসটা যদি প্রশ্নে নাও বলা থাকে, অর্থাৎ স্থানকাল পাত্রের উল্লেখ করবেন না, এই ধরনের কথা যদি প্রশ্নে নাও বলা থাকে, তবু আপনি এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন। অর্থাৎ কারুর আসল নামের বদলে XYZ এবং কোনো জায়গার নামের বদলে ABC ব্যবহার করা সাধারণভাবে চেষ্টা করবেন। তবে যেমন ধরুন আপনি ইন্ডিয়া বোঝাচ্ছেন, তখন আপনি ABC ব্যবহার করার দরকার নেই। আপনি ওয়েস্ট বেঙ্গল বোঝাচ্ছেন, তখন আপনার ABC ব্যবহার করার দরকার নেই। কিন্তু এই কান্ট্রি আর স্টেট বাদ বাকি যদি লোকাল কোনো জায়গার কথা বলেন, সেখানে সবসময় ABC বা XYZ আপনারা ব্যবহার করবেন। তাহলে আশা করি বোঝা গেল যে কি আমি করব না। এক হচ্ছে আমি ইনফরমেশন রিপিট করব না, আর 2 হচ্ছে আমি ইন ডিটেল ডেসক্রিপশানে কোনো কিছু লিখব না, 3 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড রাখার চেষ্টা করব, এবং 4 নম্বর হচ্ছে কারুর নাম এবং কোনো জায়গার বদলে আমি ABC XYZ সাধারণভাবে ব্যবহার করে থাকব। যদি পরীক্ষায় নাও বলা থাকে যে XYZ ABC ব্যবহার করতে থাকে, তবুও আমি সেটা ব্যবহার করে থাকবো ABC XYZ-কে। তাহলে রিপোর্ট রাইটিং কি জিনিস, নিউজ পেপার রিপোর্ট কি জিনিস, এবং তার সাথে কোন কোন জিনিসগুলো আমরা নিউজ পেপার রিপোর্ট লেখার সময় মেনে চলবো এবং মেনে চলবো না, এই বিষয়ে সম্যক ধারণা আশা করি আপনাদের তৈরি হয়েছে। এবার আমি ডিরেক্ট চলে যাব কোশ্চেনে। অর্থাৎ আমি আজকে প্রথম যেহেতু করাচ্ছি নিউজ পেপার রিপোর্ট রাইটিং 2024 সালের জন্য, সেই কারণে আমি আজকে একটা এক্সাম্পল দিচ্ছি। এই এক্সাম্পলে নিউজ পেপার রিপোর্টকে দুভাবে লিখে আমি আপনাদের দেখাচ্ছি। দুভাবে লিখলেই আপনি নাম্বার পাবেন, এর কোনো মানে নেই। আমি আগেও বলেছি ট্রান্সলেশনের ক্লাসে যে একমাত্র স্যার যেটা লিখিয়ে দিচ্ছে সেভাবেই আপনি নাম্বার পাবেন, কোনো মানে নেই। আপনি যদি ভাব বজায় রাখেন ট্রান্সলেশনের ক্ষেত্রে, সঠিক টেন্স মেনটেন করেন, আপনি সঠিক নাম্বার পাবেন। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রেও তাই। আপনি যদি নেসেসারি ইনফরমেশন যেগুলো দেওয়া প্রয়োজন ওই রিপোর্টের ক্ষেত্রে আপনি সেগুলো যদি দেন এবং তার সাথে পাস্ট টেন্স মেনটেন করেন এবং আপনার ওয়ার্ড লিমিট মেনটেন করেন, ক্রিস্প ইনফরমেশন দেন, তাহলে আপনি খুব ভালো নাম্বার পাবেন স্যারের লেখাটা না লিখলেও। সেই কারণে আমি এর দুটো মডেল রাইটিং দেখাবো এবং পরবর্তীকালে আমি সময় সুযোগ পেলে আপনাদের জন্য আবারও ক্লাস আনবো। আপনারা তো জানেন আমি WBCS ছাড়া অন্য কোনো পরীক্ষার জন্য পেইড ব্যাচ শুরু করি না। সেই কারণে PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ রাইটিং আছে তার বিভিন্ন ভিডিও আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সবার জন্য এই ইউটিউব চ্যানেলে আনবো, আপনারা কেউ চিন্তা করবেন না। কোশ্চেনটা দেখে নিই। ইউ আর আ স্টাফ রিপোর্টার অ্যাট আ নিউজ পেপার। আপনি একটা নিউজ পেপারের স্টাফ রিপোর্টার। ইউ হ্যাভ উইটনেসড আ বাইক অ্যাক্সিডেন্ট। আপনি কি দেখেছেন? একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখেছেন, অর্থাৎ মোটর বাইক অ্যাক্সিডেন্ট। রাইট আ রিপোর্ট ইনক্লুডিং দ্য ডিটেলস অফ দ্য অ্যাক্সিডেন্ট। আপনি একটা রিপোর্ট লিখুন অ্যাক্সিডেন্টের ডিটেলস দিয়ে, এবং যেখানে কি ডিটেলস দেবেন আপনার ছোট্ট করে বলা আছে। 1, নাম্বার অফ পিপল ইনজোর্ড, কতজন পিপল আহত হয়েছেন বা মারা গেছেন, অ্যান্ড এক্সটেন্ট অফ ড্যামেজ, এবং ক্ষতি কিরকম হয়েছে, দুর্ঘটনার ফলে ক্ষতি কিরকম হয়েছে। কস্ট টু দ্য মোটর বাইক ইন বিটুইন 120 to 150 ওয়াটস।
ধরুন এই ধরনের প্রশ্ন আপনার পরীক্ষা হলে এসছে। যাই হোক, আপনি বুঝে গেলেন প্রশ্নটা পড়ার পর যে মেন আমাকে লিখতে দিয়েছে একটা বাইক অ্যাক্সিডেন্ট সম্পর্কে। বাইক অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে এটা প্রশ্নে বলা নেই, এটা আমার মাথায় ভেবে নিতে হবে। আপনি এটাকে এরমভাবে ভাবতে পারেন যে একটা বাসের সাথে বাইকের ধাক্কা লেগেছে, একটা ট্রাকের সাথে বাইকের ধাক্কা লেগেছে, একটা বাইক যেতে যেতে স্লিপ খেয়ে পড়ে গেছে। বহু ধরনের জিনিসপত্র আপনি কল্পনা করতে পারেন, যে কোনো একটা ইভেন্ট সম্পর্কে আপনি লিখতে পারেন। তার কারণ এখানে বলা নেই বাইকটার অ্যাক্সিডেন্ট পার্টিকুলার কিভাবে ঘটেছে। আপনাকে ফ্রিডম দেওয়া হয়েছে যে আপনি ভাবুন বাইকটার অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটেছে এবং সেই সম্পর্কে আপনি লিখুন। সুতরাং আমি ট্রাকের সাথে বাইকের ধাক্কা লেগেছে বলতে পারি, বাসের সাথে বাইকের ধাক্কা লেগেছে বলতে পারি। আমি এটাও বলতে পারি ওভার স্পিড করছিল, হঠাৎ করে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আমি এটাও বলতে পারি যে রাত্রিবেলা বাইকটা যাচ্ছিল, তারপর গিয়ে যে রোডের পাশে বাম্পারগুলো থাকে সেখানে তার ধাক্কা লেগেছে, গার্ডরেলে থাকে সেখানে তার ধাক্কা লেগেছে, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা ঘটনার উল্লেখ করলেই হবে। তবে হ্যাঁ, আমার মাথায় রাখতে হবে যে নেসেসারি ইনফরমেশন যেগুলো, যে কতজন পিপল আহত হয়েছে বা মারা গেছে এবং তার সাথে ক্ষতি কি হয়েছে মোটর বাইকের, এবং যার সাথে ধাক্কা লেগেছে বা আশেপাশের কারোর ক্ষতি হয়েছে কিনা, এই সমস্ত জিনিসপত্র আমার উল্লেখ করতে হবে। এই জিনিসটা যেন মেনটেন থাকে এবং তার সাথে সাথে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে আমার লিখতে হবে, যদি ওয়ার্ড সংখ্যা নাও বলা থাকে, কারণ নাম্বারটা 15 নাম্বার আছে তাই। তো চলুন তাহলে শুরু করি। দেখুন, যে কোনো ইংলিশ রাইটিং লেখার ক্ষেত্রে ফরম্যাটটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের পিএসসি ক্লার্কশিপে রিপোর্ট রাইটিং আসে, নিউজ পেপার রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং তার সাথে ট্রান্সলেশন সম্পর্কে আমি আগে বুঝিয়ে দিয়েছি। আজকে বোঝাচ্ছি নিউজ পেপার রিপোর্ট সম্পর্কে, পরবর্তীকালে বোঝাবো প্রেসি সম্পর্কে। তো নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে একটা হেডিং লাগে। এই হেডিংটা সম্পর্কে আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে হেডিংটা কি প্রত্যেকটা আমি ক্যাপিটাল লেটারে লিখবো, আমি যেখানে এরকম লিখেছি, নাকি প্রত্যেকটা স্মল লেটারে লিখবো। দেখুন একটা কথা বলে দিই, প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লিখলেও কোনো ভুল নেই, আর প্রত্যেকটা স্মল লেটারে লেখা যায় না। কিরকম লিখতে হয় আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই, এই হেডিংটা কখনো একটা ফুল সেন্টেন্সে আপনি লিখবেন না। হেডিংটা একটা আধখাচারা সেন্টেন্সের মতো দেখতে লাগবে। দেখুন, ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক, 2 ডেড। অর্থাৎ হেডিংয়ে যেন বোঝা যায় আপনি কি সম্পর্কে লিখতে চলেছেন। হেডিংয়ে যেন বোঝা যায় আপনার নিউজ পেপার রিপোর্টের টপিকটা কি। ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক, আমি এখানে লিখতে পারতাম কলিশন বিটুইন ট্রাক অ্যান্ড আ বাইক, 2 ডেড। কোনো অসুবিধা নেই। একটি বাইক এবং একটি ট্রাকের মধ্যে ধাক্কা লেগেছে, 2 জন মারা গেছে। এটা আধখাচারা বাক্য, এরকমই দেখতে হয় হেডিং। এইবার আপনি যদি টাইমস অফ ইন্ডিয়া ফলো করেন, দেখবেন সেখানে ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক, 2 ডেড, এই হেডিংটা এরকমভাবে লেখা থাকতো। ট্রাকের টিটা বড় হাতের দিত, তারপর বাদবাকি সমস্ত আমরা যেরকম সেন্টেন্স লিখি সেরকমভাবে লিখতো। ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক, বাইকের বিটাও ছোট হাতের দিত, তারপর আবার এখান থেকে এই কমা যে যখন দিল তারপর থেকে টিটা বড় হাতের দিয়ে 2 ডেড লিখতো। এটাও আপনি লিখতে পারেন, কোনো ভুল নেই। এটাও সঠিক হেডিংয়ের ফরম্যাট, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি এরকম করে ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক, ক্র্যাশের সিটা বড় হাতের দেয়, ইনটু যেহেতু প্রিপোজিশন সে এটা বড় হাতের দিল, ইনটু আইটা বড় হাতের দিল না, বাইকের বিটা বড় হাতের দিল, সেটাও ঠিক, তার মধ্যে কোনো ভুল নেই। ডেডের ডিটা বড় হাতের দিল, সেটাও ঠিক, তার মধ্যে কোনো ভুল নেই। তবে এইগুলো যারা খাতা দেখছে তারা প্রত্যেকে তো জানে না যে কোনটা ঠিক কোনটা ভুল, না জানতেই পারে। সেই কারণে সব থেকে ভালো হচ্ছে যখন নিউজ পেপার রিপোর্ট লিখবেন, সে হেডিংয়ে যা লিখবেন তার প্রত্যেকটাই আপনি ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করুন। দেখুন, আমি ওই জন্য প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে লিখে দিয়েছি, তাহলে আর কোনো চিন্তাই নেই, কোনো সমস্যা নেই। কারণ সবাই যে সঠিক নিয়ম জানবে যারা খাতা দেখবে, তার তো কোনো মানে নেই। সে ভাবতেই পারে যে আপনি ইনটুর আইটা কেন বড় হাতের দেননি, এটার এটা কেন বড় হাতের দিয়েছেন, ক্র্যাশের সিটা কেন বড় হাতের দিয়েছেন, চল নাম্বার কেটে নিই। তাহলে ওইসব আমি চান্সই রাখবো না পরীক্ষা হলে। আমি হেডিংটা পুরোটাই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব। হেডিংয়ের নিচে লিখতে হয় কে রিপোর্ট করছে, রিপোর্টেড বাই স্টাফ রিপোর্টার এরকমও লিখতে পারেন, কিংবা বাই আ স্টাফ রিপোর্টার এরকমও লিখতে পারেন। আমি ওই জন্য বলেছি যে একটা রিপোর্টকে আমি দুভাবে লিখে দেখিয়েছি। রিপোর্টেড বাই বলে এই চিহ্নটা দিয়ে তারপর স্টাফ রিপোর্টার এটা লিখতে পারেন, আবারও বলছি বাই আ স্টাফ রিপোর্টার এরকমও লিখতে পারেন। তবে এখানে প্রত্যেকটা ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা আপনি ক্যাপিটাল লেটারে দেবেন। কি বললাম বোঝা গেল? যখন এই বাই আ স্টাফ রিপোর্টার বা রিপোর্টেড বাই স্টাফ রিপোর্টার লিখছেন, তখন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর লেটারটা কেবলমাত্র ক্যাপিটাল লেটারে দেবেন। সবকটা ওয়ার্ডের সবকটা লেটার ক্যাপিটালাইজ কিন্তু আপনি করবেন না। তো যাই হোক, আমাদের হেডিং হয়ে গেল, তার সাথে বাই আ স্টাফ রিপোর্টার এই জায়গাটা লেখাও হয়ে গেল। তারপরে আমাদের লিখতে হবে রিপোর্টটা কোথা থেকে লেখা হচ্ছে। এক্স সিটি, একদম এরকমভাবেই লিখবেন, এক্স সিটি বা ওয়াই সিটি। অনেকে করে কি শুধু এক্স দিয়ে দেয়। এক্স মানে তুমি প্লেস বলছো না ব্যক্তির নাম বলছো, এক্স সিটি মানে বোঝা যায় হ্যাঁ কোনো একটা জায়গার নাম আমি বলছি।
তো এক্স সিটি, তারপর একটা ডেট দিতে হয়, ডেটটা আপনি পরীক্ষার ডেট দিতে পারেন, যা খুশি ডেট দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেট লেখার দুটো ফরম্যাট আছে, ধরে নিন আজকে 22শে নভেম্বর, আমি এটাকে লিখতে পারি নভেম্বর 22 কমা দিয়ে 2024, কিংবা আমি এটাকে লিখতে পারি 22 মানে 22 নভেম্বর 2024। যখন আপনি 22কে নভেম্বরের আগে দেবেন তখন এনডি এটা দিতে হবে, 21 যদি দিতাম 21 এসটি এরকম দিতাম, 21 নভেম্বর 2024। আর যখন নভেম্বরের পরে 22কে দেখে দেবেন তখন 22 পরে আর কিছু বসানোর দরকার নেই। কি বললাম বোঝা গেল? এই তিনটে হচ্ছে মেন রিপোর্ট লেখার। এই তিনটে যদি ভুল থাকে আপনার নাম্বার কিন্তু অনেক কমে যাবে, প্রচুর কমে যাবে, প্রচুর। এক হচ্ছে হেডিং, দুই হচ্ছে বায়ার স্টাফ রিপোর্টারের ব্যাপারটা, এবং 3 নম্বর হচ্ছে কোন সিটি থেকে আপনি রিপোর্টটা লিখছেন এবং ডেট, সে ডেট যা খুশি হতে পারে, পরীক্ষার ডেট দিতে পারেন, আপনার মনে যে কোনো ডেট আসছে আপনার জন্মদিন সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বলে তারপর এই সাইনটা দিয়ে আমরা লেখা শুরু করব, এক্স সিটি নভেম্বর 22 2024। তারপর আমরা লেখা শুরু করব। রিপোর্ট প্যারা করেও লেখা যায়, প্যারা ছাড়াও লেখা যায়। প্রথম রিপোর্টটা আমি প্যারা করে লেখার চেষ্টা করেছি, পরের রিপোর্টটা আমি প্যারা ছাড়া লিখেছি। দুটোই ঠিক, দুটোর মধ্যে কোনো ভুল নেই, আপনারা যেটা খুশি করতে পারেন। প্যারা করে লিখলে সুবিধা কি, যিনি খাতা দেখছেন তার বুঝতে সুবিধা হয় কোন প্যারায় কি মেনশন করার চেষ্টা করেছে, আর কিছু না। যদিও সাধারণভাবে আমরা খবর কাগজে যে রিপোর্টগুলো দেখি সেগুলো কিন্তু প্যারা ছাড়াই লেখা হয়ে থাকে সাধারণভাবে। তো যাই হোক, যখন প্যারা করে লিখবেন তখন প্রথম প্যারায় আপনি যে হেডিংটা দিয়েছেন তার একটা ইনফরমেশন দেবেন। তো প্রথম প্যারায় আমি যে হেডিংটা দিয়েছি, ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক টু ডেড, সেই সম্পর্কে ইনফরমেশন দিয়েছি। দ্য সিটি এগেইন উইটনেসড আ ডেডলি রোড অ্যাক্সিডেন্ট ইন হুইচ 2 MNC এমপ্লয়িজ ডায়েড as their bike was hit from behind by a truck near Y crossing on Monday around 21 hours. এই 21 আওয়ার্স না লিখে আপনি 9 PM-ও লিখতে পারতেন, কোনো অসুবিধা নেই। PM AM এ যদি আপনাদের গন্ডগোল হয় আপনি 24 আওয়ার ফরম্যাটেও লিখতে পারেন এরকমভাবে। 21 আওয়ার্স মানে দেখেই বোঝা যাচ্ছে রাত 9টার সময় হয়েছে। কোন দিন হয়েছে? সোমবার হয়েছে। সোমবার না দিয়ে আপনি যে কোনো দিন দিতে পারেন। কোথায় হয়েছে? ওয়াই ক্রসিংয়ের কাছে হয়েছে, জেড ক্রসিংয়ের কাছে হয়েছে, জেড পার্কের কাছে হয়েছে, ওয়াই পার্কের কাছে হয়েছে, যা খুশি আপনি লিখতে পারেন। ওয়াই রোডে হয়েছে তাও আপনি লিখতে পারেন, জেড রোডে হয়েছে তাও আপনি লিখতে পারেন। এখানে ওয়ার্ড সংখ্যা বড় করার জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি দেখুন, যেগুলো কিন্তু বলা ছিল না প্রশ্নের মধ্যে, কারণ প্রশ্নের মধ্যে আমাকে ফ্রিডম দেওয়া হয়েছিল যে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তুমি ভাবো, ভেবে লেখো। তো সেই কারণে এই বাইকের সওয়ারি যারা ছিল তাদের প্রফেশনটাও আমি উল্লেখ করে দিয়েছি। তো তুমি 2 MNC এমপ্লয়িজ না দিয়ে 2 ইঞ্জিনিয়ার্স লিখতে পারো, 2 ডক্টরস লিখতে পারো, যা খুশি লিখতে পারো, কিন্তু এই 2 MNC এমপ্লয়িজটা আমার ওয়ার্ডটাকে বৃদ্ধি করছে, ওয়ার্ড সংখ্যাটাকে বৃদ্ধি করছে, এবং এটা আমার কোনো ভুলও নেই। এটা আমার সেই ইনফরমেশনের মধ্যে পড়ছে যে ইনফরমেশন একটা রিপোর্টের মানকে উন্নত করে। এবং আমি এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করেছি, অ্যাজ দেয়ার বাইক ওয়াজ হিট ফ্রম বিহাইন্ড বাই আ ট্রাক। দেখতে পাচ্ছ প্যাসিভ ভয়েস ব্যবহার হয়েছে, পাস্ট টেন্সে লেখা হয়েছে। দ্য সিটি এগেইন উইটনেসড, উইটনেসড মানে সাক্ষী থাকা। দ্য সিটি এগেইন উইটনেসড আ ডেডলি রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের আগে ডেডলি এই শব্দটা আমার শব্দের মাধুর্য বৃদ্ধি করেছে, রোড অ্যাক্সিডেন্টের প্রভাবটাকে বুঝিয়েছে এবং তার সাথে সাথে ওয়ার্ড সংখ্যাও বাড়িয়েছে। ইন হুইচ 2 MNC এমপ্লয়িজ, এই 2টা মেনশন করেছে যে কতজন, ওখানে প্রশ্নে বলা ছিল না যে কতজন আহত হয়েছে বা মারা গেছে, সেই সম্পর্কে উল্লেখ করবে। তো কতজন আহত হয়েছে বা মারা গেছে সেইটাকে উল্লেখ করছে এই 2 শব্দটা। 2 MNC এমপ্লয়িজ ডায়েড, কি হয়েছে? তারা মারা গেছে। অ্যাজ দেয়ার বাইক, কিভাবে মারা গেছে? অ্যাজ দেয়ার বাইক ওয়াজ হিট ফ্রম বিহাইন্ড বাই আ ট্রাক, বাইকটাকে হিট করেছে কে? পিছন দিক থেকে একটা ট্রাক হিট করেছে। নিয়ার ওয়াই ক্রসিং অন মন্ডে অ্যারাউন্ড 21 আওয়ার্স। তাহলে প্রথম প্যারাটায় পরিষ্কার হয়ে গেল আমি যে হেডিংটা দিয়েছি তার সম্পর্কিত ইনফরমেশন। এরপর আমি আরও কিছু ইনফরমেশন দিচ্ছি এই অ্যাক্সিডেন্টটা সম্পর্কে, কারণ আমি এই ইভেন্টটাকে এক্সপ্রেস করছি আমার নিউজ পেপার রিপোর্টের মাধ্যমে। এবার যারা আই উইটনেস ছিল তাদের কাছ থেকে আমি কি জানতে পেরেছি সেটা আমি লিখব। তো অ্যাকর্ডিং টু আই উইটনেসেস পাসিং নিয়ার বাই, যখন ওই ফায়ার অ্যাক্সিডেন্টটা লিখতে দিয়েছিল 2019-এ ক্লার্কশিপে, বা এরকম যদি পরবর্তীকালে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আমাদের লিখতে দেয়, আমি সেখানে আই উইটনেসটাকে মেনশন করবই করবো। এটা যেন তোমাদের মাথায় থাকে, প্রত্যেকের যেন আমাদের মাথায় থাকে যে আই উইটনেসের কথা সেটা আমরা মেনশন করবই করব। এটা একটা রিপোর্টকে দেখতে ভালো তো করেই, তার সাথে সাথে ওয়ার্ড লিমিটও বৃদ্ধি করে।
মানে 120 থেকে 150 যে ওয়ার্ডটার মধ্যে লিখতে হবে সেই ওয়ার্ডটাকে মেনটেন করে। অ্যাকর্ডিং টু আই উইটনেসেস পাসিং নিয়ার বাই, দ্য ট্রাকস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং হ্যাপাজার্ডলি, দেখো পাস্ট টেন্স, হোয়েন হি ক্র্যাশড হিজ ওভারলোডেড ট্রাক ইনটু দ্য বাইক। ট্রাকের আগে ওভারলোডেড এই শব্দটা আমার শব্দ সংখ্যা যেরকম বাড়িয়েছে ঠিক সেরকমভাবে আমার নিউজ পেপারের রিপোর্টের মানকে উন্নত করেছে। এগুলো মাথায় ভেবে নিতে হবে। রোড অ্যাক্সিডেন্টের আগে ডেডলি বসিয়েছি, এটা যেরকম রোড অ্যাক্সিডেন্টের ফ্যাটালিটি কীরকম সেটাকে মেনশন করেছে। ট্রাকের আগে আমি ওভারলোডেড বসিয়েছি, এটাও মেনশন করেছে যে ট্রাকটা কতটা বেপরোয়া ছিল এবং কেন বেপরোয়া হয়ে গেছিল। অ্যাকর্ডিং টু আই উইটনেসেস পাসিং নিয়ার বাই, যে সমস্ত সাক্ষী মানে যে সমস্ত মানুষ প্রত্যক্ষদর্শীরা, ঘটনার প্রত্যক্ষদর্শীরা, তাদের মতে দ্য ট্রাকস ড্রাইভার ওয়াজ ড্রাইভিং হ্যাপাজার্ডলি, ট্রাকের যিনি ড্রাইভার ছিলেন তিনি ভয়ঙ্করভাবে গাড়ি চালাচ্ছিলেন। হোয়েন হি ক্র্যাশড হিজ ওভারলোডেড ট্রাক ইনটু দ্য বাইক, যখন সে তার ট্রাকটাকে বাইকে এসে ধাক্কা মারেন বা বাইকে এসে ক্র্যাশ করেন। তার কী ধরনের ট্রাকটাকে? ওভারলোডেড ট্রাকটাকে। দ্য ডিজিজ পারসনস, দ্য ডিজিজ না দিয়ে দ্য ডেড পারসনসও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য ডিজিজ পারসনস মানে যারা মারা গেছে, হু আর ট্রাভেলিং টু দেয়ার ওয়ার্ক প্লেস হ্যাড বিন আইডেন্টিফাইড অ্যাজ বিকে দাস অ্যান্ড সিএম দাম, এজ 32 and 48 ইয়ার্স রেসপেক্টিভলি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট একটা নিউজ পেপার রিপোর্টের মধ্যে। আমি এই যে 2 MNC এমপ্লয়িজ দিয়েছিলাম, দেখো এই MNC এমপ্লয়িজের যে ব্যাপারটা আমি দিয়েছিলাম, এই ব্যাপারটার জন্য কিন্তু আমি এখানে হু আর ট্রাভেলিং টু দেয়ার ওয়ার্ক প্লেস বা হু আর ট্রাভেলিং টু দেয়ার অফিস এটা লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার তো শব্দ সংখ্যা বৃদ্ধি হচ্ছে এর জন্য, যে তারা কোথায় যাচ্ছিল, তারা তাদের ওয়ার্ক প্লেসে যাচ্ছিল। তুমি না দিয়ে হু আর ট্রাভেলিং টু দেয়ার হোম সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো মেনশন করলে রিপোর্টের মান ভালো হয়। হ্যাড বিন আইডেন্টিফাইড অ্যাজ বিকে দাস অ্যান্ড সিএম দান, অর্থাৎ যারা মারা গেছেন তাদের নাম আমি বিকে দাস এরকমভাবে লিখলাম, সিএম দাম এরকমভাবে লিখলাম, আমি লিখলাম না চন্দ্রমোহন দাম বা বরুণকান্তি দাস। আমি বিকে দাস সিএম দাম এরকমভাবে লিখলাম যাতে তাদের নামটা স্পষ্টত বোঝা না যায়, এবং তার সাথে সাথে তাদের বয়সও উল্লেখ করতে হয়। যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যে কোনো অ্যাক্সিডেন্টে যখন কেউ আহত হয় বা মারা যায় সবসময় তাদের বয়স উল্লেখ করতে হয়, এটা মনে রাখবে। আহত হলে আর মারা গেলেই উল্লেখ করতে হয়। আমি যখন ট্রাক ড্রাইভারের কথা উল্লেখ করেছি তার বয়স এখানে উল্লেখ করিনি, কারণ ওটা উল্লেখ করার প্রয়োজন নেই, ওটা নেসেসারি নয়। কিন্তু অ্যাক্সিডেন্টে যখন কেউ আহত হয় বা মারা যায়, বিশেষ করে মারা গেলে, আহত হলে তুমি তাও না দিতে পারো, কোনো অসুবিধা নেই সেরকম, কিন্তু যখন মারা যাবে তখন অবশ্যই তাদের বয়স উল্লেখ করতে হয়, রেসপেক্টিভলি মানে যথাক্রমে। তারপর দেখো দেয়ার বাইক হ্যাড টার্নড আপসাইড ডাউন ইন আ নিয়ার বাই রোড ডিচ। এই ডিচ কথাটার মানে কি? রাস্তার ধারে দেখবে ড্রেন কাটা থাকে, ছোট 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 ড্রেন কাটা থাকে যাতে রাস্তার জলগুলো ওখানে এসে পড়ে, সেগুলোকে বলা হয় ডিচ। তুমি এখানে রোডের পাশে একটা পুকুর ছিল সেখানে পড়ে গেছে, ওটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এখানে ডিচ দিয়েছি। দেয়ার বাইক হ্যাড টার্নড আপসাইড ডাউন, উল্টোভাবে পড়ে আছে বা পড়ে গেছিল রোড ডিচে, অ্যাজ দ্য রাইডার্স ওয়ার থ্রোন অ্যাওয়ে ফ্রম দ্য বাইক। এবং তার ফলে কি হয়েছে? তার ফলে যারা রাইডার ছিল, ওই যে দুজন ব্যক্তি, তারা বাইক থেকে পড়ে গেছে, ছিটকে পড়ে গেছে। দেয়ার ফ্যামিলিজ ওয়ার ইনফর্মড অ্যাবাউট দিস অ্যাক্সিডেন্ট, তাদের যারা পরিবার আছে তাদের পরিবারকে জানানো হয়েছে বা জানানো হয়েছিল এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে। দে ওয়ার ইমিডিয়েটলি অ্যাডমিটেড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, তাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছিল নিয়ারেস্ট হসপিটালে, বা ডিক্লেয়ার ডেড, কিন্তু তাদের মৃত ঘোষণা করা হয়েছিল। হসপিটালে ভর্তি হওয়া যখন করা হয়েছে তখন, বা হসপিটালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়েছিল। তাহলে দেখো এই যে তথ্যগুলো দিতে হবে এগুলো কিন্তু বলা ছিল না প্রশ্নে। প্রশ্ন সিম্পল বলা ছিল বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর এই কজন পিপল আহত হয়েছে বা মারা গেছে আর ড্যামেজ কি হয়েছে এই সম্পর্কে লেখো। কিন্তু এই জিনিসটা, এই যে আমি এই জিনিসগুলো দিচ্ছি যে বাইকটা রোড ডিচে পড়ে গেছে, বাইকটা পুকুরে পড়ে গেছে, যারা রাইডার্স ছিল তারাও বাইক থেকে সেই সময় পড়ে গেছিল ছিটকে, তাদের ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে অ্যাক্সিডেন্ট সম্পর্কে, এইগুলো একটা ভালো রিপোর্ট লেখার গুণ। কোথাও বলা থাকবে না যে ফ্যামিলিকে ইনফর্ম করা হয়েছে এটা তুমি জানাও, কিন্তু তুমি লিখবে তোমার রিপোর্ট রাইটিংয়ে যখন অ্যাক্সিডেন্টের কোনো ঘটনা ঘটবে। ওই যে ফায়ার অ্যাক্সিডেন্ট দিয়েছিল সেখানে ওরম লিখবে যে ফায়ার অ্যাক্সিডেন্টে যাদের হসপিটালে ভর্তি করা হয়েছিল তাদের ফ্যামিলিকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়েছিল এবং তাদের হসপিটালে ভর্তি করা, কাছের হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে, আর যারা মরে গেছে তারা তো মরেই গেছে। তারপর পুলিশের অ্যাকশন কি সেটাও লিখতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ যে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখার সময়।
পুলিশ আর ফার্দার ইনভেস্টিগেটিং দ্য অ্যাক্সিডেন্ট। দেখো পুলিশ আর ফার্দার ইনভেস্টিগেটিং কেন? কারণ পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে, এই জন্য এখানে পাস্ট টেন্স আমি কিন্তু ব্যবহার করিনি, আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, কারণ পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে। দ্য পুলিশ আর ফার্দার ইনভেস্টিগেটিং দ্য অ্যাক্সিডেন্ট। দ্য ড্রাইভার হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ জেড শর্মা, যেহেতু সাম্প্রতিককালে ড্রাইভারকে আইডেন্টিফাইড করা হয়েছে ওই জন্য হ্যাজ বিন দিচ্ছি। দ্য ড্রাইভার হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যাজ জেড শর্মা। The police department took immediate action by registering a case of involuntary murder against him and arrested him. The police department took immediate action by registering a case of involuntary murder against him and arrested him. অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্ট কি করেছে? পুলিশ ডিপার্টমেন্ট ইমিডিয়েট অ্যাকশন নিয়েছিল, ওই জন্য টুক দিয়েছি পাস্ট টেন্সে। বাই রেজিস্টারিং আ কেস, কিভাবে ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে সেটাও লিখতে হবে। বাই রেজিস্টারিং আ কেস অফ ইনভলন্টারি মার্ডার এগেইনস্ট হিম অ্যান্ড অ্যারেস্টেড হিম। তার বিরুদ্ধে তারা একটা এফআইআর করেছে, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ইনভলেন্টারি মার্ডার করেছে এই অভিযোগে এবং তাকে অ্যারেস্ট করেছে, অর্থাৎ ড্রাইভারটাকে, যার নাম জেড শর্মা। এবার এই অ্যাক্সিডেন্ট যখন হয়, বিশেষ করে গাড়ি অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট, সেখানে যে অ্যাক্সিডেন্ট করে, যেমন এখানে ট্রাক ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করেছে, এখানে ইনভলেন্টারি মার্ডারের কেস হয়। রাস্তায় তুমি যদি অ্যাক্সিডেন্ট করো তোমার জেল হবে না, তুমি বেল পেয়ে যাবে, বেলেবল অফেন্স, কারণ ইনভলেন্টারি মার্ডারের কেস হয়। তো সেই কারণে এই জিনিসগুলো শিখতে হবে যে কোন ধরনের মার্ডারের কেস ফাইল করা হয় যখন অ্যাক্সিডেন্ট হয়। ইনভলেন্টারি মার্ডারের কেস ফাইল করা হয়। বাই রেজিস্টারিং আ কেস অফ মার্ডার যদি দিতাম তাহলে সেটা ঠিক হতো না, রিপোর্টের মানটা ভালো হতো না। বাই রেজিস্টারিং আ কেস অফ ইনভলেন্টারি মার্ডার এগেইনস্ট হিম অ্যান্ড অ্যারেস্টেড হিম। প্রথমে তার বিরুদ্ধে একটা কেস দাখিল করেছে পুলিশ, তারপর তাকে অ্যারেস্ট করেছে। তো এই জিনিসগুলো তৈরি হবে তোমাদের লিখতে লিখতে, যে একটা রিপোর্টের মধ্যে কোন জিনিসগুলো দেবো কোন জিনিসগুলো দেবো না, এই জিনিসগুলো তৈরি হবে লিখতে লিখতে। ওই জন্য ওই রিপোর্ট প্র্যাকটিস করা খুব জরুরি। ক্লার্কশিপে সেরকম কঠিন কোনো রিপোর্ট আসে না, সহজ রিপোর্ট আসে, কিন্তু সেই সহজ রিপোর্টের মধ্যেও কিছু জিনিস মাথায় রাখতে হয় যে জিনিসগুলো রিপোর্টের মধ্যে দিতেই হয়। যেমন আমি এখানে দেখো আবারও বলছি, কজন মারা গেছে কজন আহত হয়েছে সেটা তো দিয়েইছি, তার সাথে সাথে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে সেটা দিয়েছি। প্রথমে শুরুটা খুব ভালো হয়েছে, দ্য সিটি এগেইন উইটনেসড আ ডেডলি রোড অ্যাক্সিডেন্ট ইন হুইচ 2 MNC এমপ্লয়িজ, তাদের প্রফেশনটাও দিয়েছি, তারা বাইকে করে কোথায় যাচ্ছিল সেটাও দিয়েছি, অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাইকটার কী অবস্থা সেটাও দিয়েছি, যারা মারা গেছেন তাদের বয়স কত সেটাও দিয়েছি, পরবর্তীকালে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছিল কি হয়নি সেটাও দিয়েছি, তার সাথে সাথে পুলিশ কি অ্যাকশান নিয়েছে, যে ট্রাক ড্রাইভার তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি সেটাও দিয়েছি। তুমি এখানে ট্রাক ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে এটা না দিয়ে ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে এটাও করতে পারতে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার ট্রাক ড্রাইভারের কি করেছে সেটা রিপোর্টে লিখতেই হবে। তুমি ধরো পুলিশ আর ফার্দার ইনভেস্টিগেটিং দ্য অ্যাক্সিডেন্ট, এইখানে তুমি রিপোর্টটা শেষ করে দিলে তোমার রিপোর্টটা ভালো হবে না, কিন্তু তোমার ট্রাক ড্রাইভারের কি হয়েছে সেটাও লিখতে হবে। যে লোকগুলো বাইকে ছিল তারা তো মারা গেছে তুমি লিখেছো, কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে, কিন্তু ট্রাক ড্রাইভারের কি হয়েছে, সে পালিয়ে গেছে না তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও তোমার লিখতে হবে, তাহলে একটা রিপোর্ট ভালো হবে। তো এটা তো গেল প্যারাগ্রাফ করে রিপোর্ট রাইটিং। এবার এই রিপোর্টটাই তথ্য একই রেখে আমি যদি প্যারাগ্রাফ ছাড়া লিখি, অন্যভাবে লিখি, কিরকম দেখতে হবে দেখো। সেকেন্ড মডেল, ট্রাক ক্র্যাশড ইনটু আ বাইক টুডে, তুমি হেডিংটা পাল্টাতেই পারো, এক্স সিটি 22 November 2024। অন মন্ডে ইভিনিং অ্যারাউন্ড 21 hours, around 9 PM, the city experienced another fatal road accident। ওই যে রোড অ্যাক্সিডেন্টের ফ্যাটালিটি কতটা সেটা বোঝানোর জন্য ফ্যাটাল শব্দটা ব্যবহার করছি। another deadly road accidentও দিতে পারো। claiming the lives of 2 employees from multinational companies, ওই যে তাদের প্রফেশনটাও দিয়ে দিয়েছি, claiming the lives of 2 employees from multinational companies। এই বাক্যগুলোকে মনে রাখো, যদি কপি করতে চাও এই বাক্যগুলো কপি করতে চাও, কারণ এই বাক্যগুলো তুমি যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে দিতে পারবে, অসুবিধা হবে না। Their motorcycle was rear-ended by a truck near Y crossing। rear-ended মানে পিছন দিক থেকে ধাক্কা মেরেছে। Their motorcycle was rear-ended by a truck near Y crossing। Y crossingটা উল্লেখ করেছি। Witnesses indicated that, বা witnesses informed that the truck was overloaded and the driver was driving erratically, haphazardly না দিয়ে erratically, when he collided with the motorbike। যখন তার মোটরবাইকের সাথে সংঘর্ষ হয়েছিল, তাহলে উইটনেসের কথাটা কিন্তু উল্লেখ করেছি।
আমি অন্যভাবে লিখছি বলে এই নয় যে উইটনেসের কথা আমি উল্লেখ করছি না। উইটনেসেস ইন্ডিকেটেড বা ইনফর্ম দ্যাট দ্য ট্রাক ওয়াজ ওভারলোডেড, ট্রাকটা ওভারলোড ছিল সেটাও বলছি, অ্যান্ড দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং ইরাটিক্যালি বা হ্যাপাজার্ডলি বা ডেঞ্জারাসলি হোয়েন হি কোলাইডেড উইথ দ্য মোটর বাইক। দ্য ডিজিজড মানে যারা মারা গেছে, বিকে দাস 32, বয়সটা ওখানে কীরকমভাবে আমি দিয়েছিলাম, ওখানে আমি দিয়েছিলাম এজ 32 অ্যান্ড 48 ইয়ার্স, এখানে আমি সংখ্যা দিয়ে দিচ্ছি বিকে দাস কমা দিয়ে 32, তার মানে তার বয়স 32, ব্র্যাকেটের মধ্যেও 30ও দিতে পারো, অ্যান্ড সিএম দাম ব্র্যাকেটের মধ্যে 48 ওয়ার অন দেয়ার ওয়ে টু ওয়ার্ক, তারা তাদের কাজে যাচ্ছিল, আমি ওখানে দিয়েছি তারা তাদের কাজের জায়গায় যাচ্ছিল। দ্য কলিশন কজ দেয়ার মোটরসাইকেল টু ফ্লিপ ইনটু আ ডিচ, সংঘর্ষের ফলে কি হয়েছে, সংঘর্ষের ফলে তাদের মোটরসাইকেলটা রাস্তার ধারে যে ডিচ থাকে বা নর্দমা থাকে সেখানে পড়ে গেছে। ইজেক্টিং দেম ফ্রম দ্য বাইক, ওখানে ছিল না যে থ্রোন অ্যাওয়ে, অ্যাজ দ্য রাইডার্স ওয়ার থ্রোন অ্যাওয়ে ফ্রম দ্য বাইক, এখানে ইজেক্টিং করেছি, পার্টিসিপেল জিরান্ড এগুলো ব্যবহার করেছি। দেয়ার ফ্যামিলিজ হ্যাভ বিন ইনফর্মড, তাদের ফ্যামিলিকে জানানো হয়েছিল, অ্যান্ড অলদো দে ওয়ার কুইকলি ট্রান্সপোর্টেড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল বোথ ওয়ার ডিক্লায়ার্ড ডেড আপন অ্যারাইভাল, ওখানে কি দিয়েছিলাম, দে ওয়ার ইমিডিয়েটলি অ্যাডমিটেড টু নিয়ারেস্ট হসপিটাল বাট ডিক্লেয়ার ডেড, এখানে কি দিয়েছি, বোথ ওয়ার ডিক্লেয়ার ডেড আপন অ্যারাইভাল, মানে কিন্তু একই, যখনই তারা পৌঁছেছিল হসপিটালে তখন তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছিল। দ্য পুলিশ আর অ্যাক্টিভলি ইনভেস্টিগেটিং দ্য ইনসিডেন্ট, পুলিশ অ্যাক্টিভলি ইনভেস্টিগেট করছে ইনসিডেন্টটাকে, অ্যান্ড দ্য ড্রাইভার জেড শর্মা হ্যাজ বিন অ্যারেস্টেড, এবং যে ড্রাইভার ছিল ট্রাক ড্রাইভার, অ্যান্ড দ্য ট্রাক ড্রাইভার দিলে আরও ভালো হবে, ট্রাক তারপর হাইফেন দিয়ে ড্রাইভার জেড শর্মা হ্যাজ বিন অ্যারেস্টেড অ্যান্ড চার্জড উইথ ইনভলন্টারি মার্ডার, ইনভলন্টারি মার্ডারটাকে কিন্তু আবার আমি রেখেছি, এবং সে তাকে যে পুলিশ অ্যারেস্টও করেছে সেটাও আমি লিখেছি, এবং পুলিশ ইনভেস্টিগেট করছে সেটাও আমি লিখেছি। তোমার মনে হবে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট সম্পর্কে যে ইনফরমেশনগুলো দেওয়া যায় সেগুলো সবই দেওয়া আছে। তো এটাই হচ্ছে আসল নিউজ পেপার রিপোর্ট রাইটিং, কোনো কঠিন জিনিস নয়, খুব সিম্পল জিনিস, খুব সহজ জিনিস। লেখাটা কঠিন নয়, লেখা তো সহজ, ট্রান্সলেশন প্র্যাকটিস করো, লেখা খুব সহজ। কঠিন হচ্ছে কোন কোন জিনিসগুলো লিখবো, কারেক্ট ফরম্যাট মেনটেন করা, এই সমস্ত জিনিসপত্র, আর এই জিনিসগুলোই আমাদের শিখতে হবে, এই জিনিসগুলোই আমি এই ধরনের ক্লাসের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি। আমি জোর করে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো না, ভিডিওটাকে লাইক করতে বলবো না, আমি বলবো তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয় না উপকারী কন্টেন্ট দেয়া হচ্ছে, স্যার যেটা পড়াচ্ছেন সেটা আমাদের জন্য উপকৃত আমরা হচ্ছি, স্যার যে টাইম নিয়ে আমাদের জন্য ক্লাস করেছেন তাতে আমরা সত্যি বেনিফিটেড হচ্ছি, তাহলে তখনই আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কে মতামত দেবে। তোমরা যত মতামত দেবে তত বেশি আমি ক্লাস নিয়ে আসবো, কারণ আমি বলছি যে আমার ছিপ ফেলার মানে এই ক্লাস দিয়ে যে ছিপ ফেলবো এই ধরনের স্বভাব আমার নেই, যে আমি তোমাদের বলবো আমি ডেসক্রিপটিভের কোর্স শুরু করছি পিএসসি ক্লার্কশিপের জন্য, তোমরা ভর্তি হও। এই জন্য ভিডিও স্পষ্ট লেখা আছে WBCS ছাড়া অন্য কোনো পরীক্ষার ব্যাচ আমি শুরু করি না, কারণ আমার তোমাদের খাতা দেখে দেওয়ার সময় আমার নেই। তবে আমি বলবো এই রিপোর্টটাকে অবলম্বন করে তোমরা বাড়িতে একটা হোমওয়ার্ক করো, সেটা হলো একটা বাসের সাথে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সম্পর্কে নিজেরা লেখার চেষ্টা করো। আমি এখানে ট্রাকের সাথে দিয়েছি, তোমরা ওখানে বাসের সাথে দেবে, লেখার চেষ্টা করো, দেখো কেমন হয়। সবাই খুব ভালো থেকো, আশা করি বুঝতে পারলে যে কোন টেন্সে আমি রিপোর্ট লেখার চেষ্টা করব, তার সাথে সাথে কোন জিনিসগুলো আমি করব না রিপোর্ট লেখার সময়, কোন নেসেসারি ইনফরমেশনগুলো আমি দেবো কোনো একটা রিপোর্ট লেখার সময়, এই সম্পর্কে। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।